সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজ আমরা জানবো এই যে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব বাঙালিদের উপর নানাবিধ বৈষম্য কিংবা অত্যাচার নিপীড়ন করেছিল, এর বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া কীরকম হয়েছিল বা এই বৈষম্যগুলোকে কিভাবে আমরা উতরিয়ে এসেছিলাম। আচ্ছা, প্রথমেই আসি আমাদের সাংস্কৃতিক একটি বৈষম্য ছিল, যেটি আমি তোমাদেরকে এর আগের ভিডিওটিতেই বলেছিলাম যে আমাদের ভাষা নিয়ে। অর্থাৎ 1948 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন যে উর্দুই হবে হচ্ছে গিয়ে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখনই কিন্তু আমাদের ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে যায় এবং তাদের আন্দোলনটি কিন্তু 1952 সালের ভাষা আন্দোলন রূপে রূপ লাভ করে। 1952 সালে কিন্তু আমাদের যে ভাষা আন্দোলনটি ছিল সেটি কিন্তু সফল হয় এবং 1956 সালের সংবিধানে কিন্তু আমরা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করে ফেলি। এরপরে দেখো 1954 সালের যে নির্বাচন, সেই নির্বাচনটি ছিল হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন। যুক্তফ্রন্ট নির্বাচনেও কিন্তু আমরা মুসলিম লীগের বিরুদ্ধে যখন প্রতিদ্বন্দ্বিতা করলাম, আমরা কিন্তু সেখানেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই নির্বাচনটিতে জয়ী হয়েছিলাম। অর্থাৎ কি দেখো, 1954 সালেও কিন্তু তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেটিও কিন্তু আমরা তাদেরকে মোক্ষম একটি জবাব দিয়েছিলাম এই নির্বাচনটিতে জয়লাভ করার মাধ্যমে। এরপরে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্রদের আইয়ুব বিরোধী আন্দোলন। এই যে আইয়ুব খানের বিরুদ্ধে, আইয়ুব খান যখন সামরিক শাসন জারি করলো, সেই শাসনের বিরুদ্ধেও কিন্তু আমাদের দেশে যারা ছাত্র জনতা তারা কিন্তু আইয়ুব বিরোধী আন্দোলন করেছিল। এবং তুমি কি চিন্তা করতে পারছো যে একটি সামরিক শাসক তার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে হটিয়ে দিল। অর্থাৎ কি আমাদের এই আন্দোলনটিও কিন্তু সফল হলো। অর্থাৎ আমরা 52 ভাষা আন্দোলনে সফল হলাম, 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে আমরা জয়ী হলাম, এরপরে আইয়ুব বিরোধী আন্দোলনেও কিন্তু আমরা উল্লেখযোগ্য সফলতা পেয়েছি। এরপরে আচ্ছা, আমরা তো সাংস্কৃতিক বৈষম্যের কথা বলছিলাম। আমরা এর আগের ভিডিওটিতে বলেছিলাম যে রবীন্দ্রনাথের সমস্ত গান এবং তার যে সৃষ্টিগুলো ছিল সেগুলো কিন্তু রেডিও আর টেলিভিশন থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল প্রচার করা। 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে পুরো দেশে সাংস্কৃতিক জাগরণ হয় এবং পুরো দেশ জুড়ে কিন্তু ঢাকা, চট্টগ্রাম সহ আরও যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে সারা দেশে সাংস্কৃতিক জাগরণ হয়। অর্থাৎ আমাদের যে সাহিত্য, আমাদের যে সংস্কৃতি, এই সাহিত্য সংস্কৃতিকে কিন্তু আমরা আরও উঁচু করে তুলে ধরি এবং রবীন্দ্রনাথকে আমরা আরও বেশি তুলে ধরলাম উপরে। এরপরে হচ্ছে ছায়ানট। বর্তমানে ছায়ানট অনেক বেশি বিখ্যাত না। এই ছায়ানটটা কিন্তু তখনই প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ছায়ানট প্রতিষ্ঠার মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলনটিকে আমরা আরও জোরদার করে তুলি। অর্থাৎ আমাদেরকে যে সাংস্কৃতিকভাবে যে একটি ধাক্কা পশ্চিম পাকিস্তানিরা দিয়েছিল, এটি কিন্তু আমরা আবারও মোক্ষমভাবে তাদেরকে একটি জবাব দিয়ে দিই। এরপরে দেখো 1966 সালের 6 দফা দাবির মাধ্যমে বাঙালিদের স্বায়ত্ত শাসনের স্বপ্ন। অর্থাৎ এরপরে 54 সালের পরে যে আইয়ুব বিরোধী আন্দোলন গেল, 1961 সালে জন্মশতবার্ষিকী পালন করা হলো এবং পুরো 60-এর দশক ধরেই কিন্তু সংস্কৃতির এই আমাদের যেই আন্দোলনটি ছিল, এই আন্দোলনটি চলতে থাকে। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন পাকিস্তানে এবং এই যে 6 দফা দাবি উত্থাপন করেন, এটি কিন্তু ছিল বাঙালির মুক্তির সনদ এবং এই 6 দফা আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমাদের যেই মৌলিক দাবিগুলো ছিল সেগুলো সারা বিশ্বের সামনে, পাকিস্তান সরকারের সামনে উঠে আসে। 6 দফা এবং 11 দফা ভিত্তিক আন্দোলন। 6 দফা দাবিকে যখন ওরা মেনে নিচ্ছিল না, তখনই কিন্তু ওই দাবিগুলোর সাথে আরও কিছু দাবি মিলিয়ে 11 দফা দাবি উত্থাপন করা হলো এবং এই 11 দফা দাবির পরেই কিন্তু মূলত বাংলাদেশের গণ অভ্যুত্থান শুরু হলো, যে একটি গণ আন্দোলনে রূপ লাভ করলো এই দাবিগুলো দেখানোর পরেই। এরপরে দেখি আমরা 1968 সালের ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার। অর্থাৎ এই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও 35 জনের বিরুদ্ধে যে মামলা দেয়া হয়, সর্বশেষে কিন্তু এই মামলাটি এই পশ্চিম পাকিস্তানি সরকারদেরকে প্রত্যাহার করে নিতে হয়েছিল, তাও আমাদের ছাত্র জনতার আন্দোলনের মুখে। এটিও কিন্তু আমাদের জন্য একটি বিজয়। এরপরে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল ভোটে জয়লাভ। অর্থাৎ এই যে সাধারণ পরিষদের নির্বাচন হলো, এখানেও কিন্তু আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে এবং সবগুলো আসনই মোটামুটি কিন্তু পূর্ব পাকিস্তান থেকে, অর্থাৎ পূর্ব বাংলা থেকে পেয়েছিল।
1971 সালের 25শে মার্চ মধ্যরাতের ঘটনা এখন বলছি। সেই রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ল। অর্থাৎ এই যে তারা কাপুরুষ একটি জাতি পাকিস্তান জাতি, বর্বর একটি জাতি পাকিস্তান জাতি, তারা কি করলো? তারা করলো কি, 25শে রাত মধ্যরাত, এই রাতে সমস্ত মানুষ যখন ঘুমোচ্ছে তখন এই নিরস্ত্র বাঙালিদের উপর তারা ঝাঁপিয়ে পড়লো। যেখানেই মানুষ পেল তারা হত্যা করে ফেললো, যেখানেই মানুষ দেখছে সেখানেই তারা গুলি করা শুরু করলো। এবং এই রাতটিকে কিন্তু বলা হয় ইতিহাসের পাতায় কালো রাত্রি। এবং এই দিন থেকেই কিন্তু মূলত আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। 25শে মার্চ রাতের পরেই 26শে মার্চের আগের দিন প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই ঘোষণাটি করার পরেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল। এবং আমাদের এই যে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে ঘোষণাটি দিয়ে গিয়েছিলেন যে বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণা, সেই ঘোষণাটির মাধ্যমে কিন্তু সারা দেশের মানুষজন একত্রিত হয়েছিল এবং দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধে লিপ্ত হয়েছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পরে 1971 সালের 16ই ডিসেম্বরে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আমাদের এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। এবং এই যে বিশাল একটি ইতিহাস, 1947 সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশের যে একটি গৌরবময় ইতিহাস, আশা করি এই ভিডিওগুলো দেখার পরে বা এই পড়াগুলো পড়ার পরে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। এখন তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্নটি হচ্ছে, কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? তোমরা সবাই হচ্ছে ইতিমধ্যে উত্তরটি হয়তো বা জানো। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে উত্তরটি জানিয়ে দিবে এবং আশা করি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তোমরা সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছো।